চলে এসছো কেন? আরে এত অবাক হচ্ছ কেন সোনা? আমি কি কখনো কল করে এসেছি? সঞ্জয় কিন্তু বাড়িতে আছে, অ্যালার্ট থাকবে। ওর সামনে তুমি একদম কিন্তু উল্টোপাল্টা কথা বলে ফেলবে না, যাতে ওর আবার ডাউট হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি সোনা। তুমি ফালতু চিন্তা করছো। কোথায় তোমার বর? স্নান করতে গেছে। স্নান করতে গেছে? আরে কি করছো তুমি? একটা কিস দাও না প্লিজ। তুমি যাও যাও। চন্দ্র এখন সঠিক স্থানে আছে, আর রাহুর সামান্য যে প্রভাবটা ছিল সেটাও কমে গেছে। আহুতির সময় এসে গেছে। প্রথমবার মানবদেহের কোনো অঙ্গের আহুতি দেওয়া হবে এই যজ্ঞে। হাসছিস কেন তুই? 2 লাখই তো হেরেছি। চল তাস দে, পরের রাউন্ডে আমি ঠিক জিতবো। চল তাস দে। দেখ নমনীত, প্রথমত তো 3 লাখ বাকি আছে, সেটা আগে শোধ কর। এইভাবে চলবে না। তুই আগে ভদ্র হয়ে কথা বল। আমার বাবার কাছে প্রচুর টাকা আছে। প্রথমে আগে আমার 5 লাখ টাকা দে। তোর বাবা যতই বড় লোক হোক, সেটা আমার কোনো যায় আসে না। আগে আমার ধারগুলো শোধ কর, তারপরে নেক্সট রাউন্ড। চল যা এখান থেকে। তুই বার করবি আমাকে এখান থেকে? তুই বার করবি? হ্যাঁ বল না ভাই, তোরা বল। ঝামেলা কেন করছিস? তুই চুপ কর, বস না। তুই বার করবি আমাকে? হ্যাঁ বল। হ্যাঁ বল না বল। হ্যালো, কি? আমি আসছি। সন্তোষ, তুমি
তুমি তাড়াতাড়ি এসো। নবনীত কারোর মাথা বোতল দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। আমার একা যেতে ভয় করছে। আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আরে আমার মাকে কি তুই ডেকেছিস? নবনীত, নবনীত, কি হয়েছে নবনীতের? ভাই। আমি জানতে চাই কি হয়েছে। কিরে? আন্টি কিচ্ছু হয়নি, নেশা করে আর উঠতে পারছে না। আর একে দেখুন, এর মাথাও ফাটিয়ে দিয়েছে। কেন? কারণ জুয়াতে 5 লাখ টাকা হেরে গেছে। 5 লাখ? মাত্র 5 লাখ টাকা? কালকে বাড়িতে এসে নিয়ে যেও তোমাদের 5 লাখ টাকা। আরো 1 লাখ টাকা এক্সট্রা দেবো তোমাদের। ও ট্রিটমেন্ট করিয়ে নিও। আমি কোনো রকম পুলিশ কমপ্লেন চাই না, বুঝেছো তুমি? ঠিক আছে আন্টি। সাবধানে সাবধানে। আরে সাবধানে, পড়ে যাবি। সাবধানে ওঠ। তুই আমার আসল বন্ধু, নাহলে এত রাত্রেবেলায় তুই শুধু আমার জন্য এসেছিস। থ্যাঙ্কস। আরে ধুর, থ্যাংক ইউ বলার কি আছে? তোর মা বললো আর আমি আসবো না? তুই সাবধানে যা যা। চল চল। সাবধানে। আরে ভাই, ঘর অব্দি পৌঁছে দেবো? না ভাই, আমার এতটাও নেশা হয়নি। একা একা যেতে পারবো না। এখন 1 বোতল খেতে পারি। হ্যাঁ চল। আচ্ছা। গুড নাইট। পাগল। চলো বেবি। তোমার বিজনেস সেট হয়ে গেছে? না, এখনো অনেক টাকা লাগবে। আর কত টাকা লাগবে? 50 লাখ টাকা লাগবে আরো। মাত্র 50 লাখ? পেয়ে যাবে তুমি টাকা। 1 টাকাই তো আছে, যা এখানে ভরপুর। যখন খুশি নিয়ে যেও। তুমি শুধু আমার খেয়াল রেখো, আর আমি তোমার। এখন আবার কার ফোন? সঞ্জয়ের। মনে পড়লো স্ত্রীর কথা? আরে মনে পড়বে না কেন বলো তো? দুবাইতে তো তোমার আমার কথা মনেই পড়ে না। আরে তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে। তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। আচ্ছা তাই নাকি? শোনো, আমি পরশু ফিরছি। কি? আরে ভাই, তো খুব ভালো কথা। আচ্ছা, নবনীত কেমন আছে? পড়াশোনা সব ঠিক করছে নাকি? আরে আজকাল তোমার ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করছে। আচ্ছা বলো, তোমার জন্য দুবাই থেকে কি নিয়ে যাব? কিচ্ছু না, শুধু তুমি চলে এসো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। কি বলছিল? পরশু ফিরছে। পরশু আসছে? আরে বেবি, তাহলে আমাদের হাতে সময় খুব কম। যাই? না, মা, তুমি যাও, আমি দেখছি। যাও। এসব এসব কি হচ্ছিল? বাবা থাকতে তুমি তুমি অন্য অন্য একটা ছেলের সাথে, মানে এতটা নিচে নেমে গেছো? তুই ঠিক করে কথা বল।
রাগের মাথায় একদম উল্টোপাল্টা কথা বলবি না তুই। আমার তো তোমাকে মা বলতেও ঘৃণা করছে। আমি আমি এক্ষুনি বাবাকে। পাগলামি করিস না। এই যে তুই চারিদিকে ফুর্তি করে বেড়াচ্ছিস, সেটা আমি আছি বলে সম্ভব হচ্ছে। তোর বাবা এখনো জানে না তুই কি কি করে বেড়াস। যে টাকাটা পাচ্ছিস সেটাও একেবারে বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ করছি তো। যা গিয়ে দেখ কে এসেছে। আর বাইরের লোকের সামনে একদম উল্টোপাল্টা কথা বলবি না। যা এবার। হাই নবনীত। কি এভাবে কি দেখছিস? আরে টাকা নিতে এসছি। ভেতরে আসতে দাও তুমি ওদের। আয় ভেতরে। দেখ ভাই নবনীত, আর ঝামেলা করিস না। আরে আমরা বন্ধু তো, একসাথে খেলি, একসাথে খাই, কিন্তু আমার পুরো টাকাটা লাগবে। আরে তোর সাথে তো কোনো শত্রুতা নেই। এই নাও তোমাদের 6 লাখ টাকা। 5 লাখ যে নবনীত ধার নিয়েছিল তার জন্য, আর 1 লাখ টাকা এক্সট্রা দিচ্ছি। এটাতে তোমার ট্রিটমেন্ট করিও, আর বাকি টাকায় পার্টি করো তোমরা। আর একটা কথা, আমার ছেলে নবনীতকে যদি আর বিরক্ত করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমরা যাও এবার এখান থেকে। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আর ওয়েলকাম বলার মতো টাইম আমার কাছে নেই। যাও। আর তুমি 1 সপ্তাহের মধ্যে 20 লাখ টাকা উড়িয়েছো। কোনো ধারণা আছে তোমার? কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি ছাড়া কি ভালো থাকতে পারি? থ্যাংক গড তুমি এসে গেছো। কবে থেকে তোমার ওয়েট করছি। যদি এতই মিস করছিলে তাহলে নিজে কখনো নিজের স্বামীকে ফোন করনি কেন? আমি অন্যদের মতো নই, আর কাজের সময় স্বামীকে ডিস্টার্বও করি না। ভালোবাসি আমি তোমায়, তো চিপকু নই। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে তোমার ডিজাইনার শাড়ি। ওয়াও, বেস্ট ডিজাইনার এটা ডিজাইন করেছে। আর এটা হলো তোমার ফেভারিট কি ব্যাপার পারফিউম। বলো তো। আর এই তোমার ছেলের মোবাইল। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, ও কোথায়? ও জানে না আমি আসবো? কি আর বলবো বলো, তোমারই তো ছেলে। বন্ধুর বাড়ি গেছে নোটসের জন্য। আজকাল খুব মন দিয়ে পড়াশোনা করছে। কোন বন্ধুর বাড়ি গেছে তুমি জানো তো? হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি জানি। ঠিক আছে, এতগুলো গিফট দিলাম আর শুধু থ্যাংক ইউ দিয়ে কাজ চালিয়ে নিলে তুমি। আসলে নবনীত যে এখন বাড়িতে নেই, এটা খুব ভালো খবর। তাহলে আমরা এখন একটু রোম্যান্স করে নিই। না, এখন নয়, আগে স্নান করে এসো। আরে প্লিজ, স্নানের আগেও তো একটু রোম্যান্স করা যায় নাকি? না, তুমি আগে যাও, স্নান করে এসো আগে। এই শোনো, তুমিও চলো না স্নানে। তুমি শুধরাবে না। আরে আমি বললাম না, যাও। আরে তুমি ফোন না করে চলে এসছো কেন? আরে এত অবাক হচ্ছ কেন সোনা? আমি কি কখনো কল করে এসেছি? সঞ্জয় কিন্তু বাড়িতে আছে, অ্যালার্ট থাকবে। ওর সামনে তুমি একদম কিন্তু উল্টোপাল্টা কথা বলে ফেলবে না, যাতে ওর আবার ডাউট হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি সোনা। তুমি ফালতু চিন্তা করছো। কোথায় তোমার বর? স্নান করতে গেছে। স্নান করতে গেছে? আরে তাহলে কি শোনা, করছো তুমি? একটা কিস দাও না প্লিজ। হ্যাঁ, তুমি যাও, যাও।
চন্দ্র এখন সঠিক স্থানে আছে, আর রাহুর সামান্য যে প্রভাবটা ছিল সেটাও কমে গেছে। এখানে আসার আগে আপনার কুষ্টি ভালো করে পড়ে এসেছি আমি। আরে বাহ, আপনার হাতের রেখাও কিন্তু শুভ সংকেত দিচ্ছে। রাজেশ্বরী, সঞ্জয়, ইনি হলেন সন্তোষ মহারাজ, খুবই পণ্ডিত। নমস্কার। আমাদের বাড়ির বাস্তু থেকে শুরু করে পুজো আরতি সব ওনাকে জিজ্ঞেস করেই করি। রাজেশ্বরী একটু এদিকে এসো। বাথরুমে এই বিয়ারের বোতল কি করে এলো? তোমার ছেলে কি করছে এসব? আর কোথায় ও? ডাকো একবার এখানে। আরে এই বিয়ারের বোতলটা আমি রেখেছিলাম, নবনীত তো বিয়ার কখনো ছুঁয়েও দেখে না। তুমি এসব আবার কবে থেকে? আরে না, তুমিও না। এই বিয়ার আমি চুল ধোয়ার জন্য রেখেছিলাম। এই দেখো চুল কত সুন্দর হয়ে গেছে, সিল্কি সিল্কি। হাত দিয়ে দেখো না একবার, কত সিল্কি হয়ে গেছে আমার চুল। রাজেশ্বরী, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। নবনীত তো একদম ভালো ছেলে হয়ে গেছে, সারাদিন পড়াশোনা নিয়েই থাকে। আচ্ছা হ্যাঁ, শোনো, এই যে পণ্ডিত মশাই বড্ড কম বয়সী মনে হচ্ছে না? তুমিও না, তুমি ওনার ট্যালেন্ট নিয়ে কথা বলতে চাও না। উনি কিন্তু খুবই ট্যালেন্টেড, আর যেদিন থেকে উনি আমার জীবনে এসেছেন সেদিন থেকে সবকিছু ভালোই হচ্ছে। আর তুমিও তোমার বিজনেসের সমস্ত ডিসিশন ওনাকে জিজ্ঞেস করেই করো, তাতে তোমারও অনেক লাভ হবে। হ্যাঁ, আমি স্নান করে আসছি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আসি। দাঁড়াও, হ্যালো। হ্যাঁ সঞ্জয় বাবু বলুন। আপনি কাল সকালে আমার কাছে চলে আসুন। ওই নতুন বিজনেসে ইনভেস্টের ব্যাপার আছে, তা সেই হিসেবগুলো একটু দেখবেন। ঠিক আছে, আমি চলে আসবো। ওকে, থ্যাংক ইউ। ডার্লিং, আমায় আজকে একটা নতুন প্লট দেখতে যেতে হবে, তো 8 ঘন্টার মধ্যে বেরোবো, ঠিক আছে? আজ তুমি কোথাও যাবে না, আমি তোমার ফেভারিট খাবার বানিয়েছি, কাল চলে যেও। ঠিক আছে, যাবো না, তেমন কোনো আর্জেন্সি আমার নেই। এই না হলে কথা। একটা কথা বলো তো, আমাদের ছেলেকে এখন অব্দি দেখলাম না, সারাদিন থাকে কোথায়? তুমিও না, কত এনকোয়ারি করো। তোমার ছেলে এখন বড় হয়েছে, একটু স্পেস তো দাও ওকে, আসলে দেখা করে নেবে ওর সাথে। আরে সুইটহার্ট, এতে এত রাগ করার কি আছে তোমার? আমাদের ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, একটু খোঁজ রাখতে হবে তো আমাদের। যা দিনকাল পড়েছে, ছেলে মেয়েদের খারাপ হতে বেশি সময় লাগে না, বুঝলে? এবার বলো, আজ কি খাবার করেছো? চলো। চলো। হ্যালো। নবনীত অ্যাক্সিডেন্ট করেছে, শিগগিরই এসো। কি? আমরা এখনই আসছি। শুনছো? ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে? নবনীতের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? হ্যাঁ। এই নাও টাকা, গিয়ে তোমার চিকিৎসা করাও, আর আমার ছেলে নবনীতের নামে যেন কোনো পুলিশ কেস না হয়। নাও ধরো। নবনীত, তুই মদ খেয়েছিস? আমার গায়ে হাত তুলে তুমি ভালো করলে না বাবা।
1 কোটি টাকা তোলা হয়েছে? কে তুলেছে এই টাকাটা? স্যার, এই কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকাটা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। নাম হচ্ছে সন্তোষ মিশ্র। সঞ্জয়, ইনি সন্তোষ মহারাজ, খুবই পণ্ডিত উনি। নমস্কার। 60 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে এই অ্যাকাউন্টে, আর গত 15 দিনে ম্যাডাম 40 লাখ টাকা তুলেছেন। ঠিক আছে, আপনি এক্ষুনি ম্যাডামকে এই ব্যাপারে কিছু বলবেন না। ঠিক আছে। বাকি টাকা কোথায় ইনভেস্ট করতে হবে সেটা আপনাকে আমি পরে জানাচ্ছি। আচ্ছা, আপনি এখন আসুন। ওকে স্যার। $60 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে এই অ্যাকাউন্টে, আর গত 15 দিনে ম্যাডাম 40 লাখ টাকা তুলেছেন। ঠিক আছে, আপনি এক্ষুনি ম্যাডামকে এই ব্যাপারে কিছু বলবেন না। ঠিক আছে। বাকি টাকা কোথায় ইনভেস্ট করতে হবে সেটা আপনাকে আমি পরে জানাচ্ছি। আচ্ছা, আপনি এখন আসুন। ওকে স্যার। এই হঠাৎ করে তুমি কোথায় যাচ্ছ? আমার দুবাইতে বিজনেসের একটা জরুরি কাজ পড়ে গেছে, যাওয়াটা জরুরি। মাত্র 2 দিন হলো তুমি এসেছো, আমি যেতে দেব না তোমায়। আমি জানি রাজেশ্বরী, কিন্তু কাজটা এতটাই জরুরি যে আমাকে যেতেই হচ্ছে। এমন কি কাজ পড়লো তোমার? আমি তোমাকে ওখান থেকে ফোন করে সব জানাবো। এখন আমার ফ্লাইট রয়েছে, আমি এক্ষুনি বেরোতে হবে। নবনীত, বাবাকে সরি বলো তুমি। বাবা চলে যাচ্ছেন, জানি না আবার কবে আসবেন। দাঁড়াও নবনীত। এই সঞ্জয় হঠাৎ করে চলে গেল কেন? ও আবার আমায় সন্দেহ করেনি তো? আমার তো মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হ্যাঁ ম্যাডাম। সেলিম, সাহেবকে কোথায় ছাড়লে? স্যারকে তো এয়ারপোর্টে ড্রপ করে এলাম, আজ ওনার ফ্লাইট ছিল তো। আচ্ছা, ঠিক আছে। সেলিম, হ্যাঁ স্যার। আমি যখন এখানে থাকি না তখন প্রায়ই বাড়িতে কে আসে? কেউ না স্যার, ওই জ্যোতিষী আছে না সন্তোষ, ওই মাঝে মধ্যে আসে। আরে কোথায় তুমি? এই চোখটা বেঁধে দিয়ে কোথায় পালিয়ে গেলে? তবে একটা কথা বলতেই হবে, আমি না সত্যি খুব খুশি যে তোমার বর চলে গেছে। নয়তো আমি ভাবছিলাম যে জানি না আমরা কি করে দেখা করব। কিন্তু এখন প্লিজ আমাকে আর ওয়েট করিও না। তুমি কোথায় কোথায় গো? তুমি আমার গন্ধ চেনো নিশ্চয়ই। হ্যাঁ বেবি, চিনবো না কেন? তাহলে ধরো আমায়, তারপর নিজের মনের ইচ্ছা পূর্ণ করো। আরে কেন এত জ্বালাচ্ছ তুমি?
কোথায় তুমি? আর অপেক্ষা করতে পারছি না। স্যার, আমি পুজো করতে এসেছিলাম স্যার। এখানে এসে তুমি কি যে পুজো করো সেটা নিজের চোখে দেখলাম আমি। এখন এখান থেকে বেরিয়ে যাও, আর দ্বিতীয়বার তোমায় যদি এখানে দেখি সোজা জেলে পাঠিয়ে দেবো। কি কম ছিল আমার ভালোবাসায় যে তুমি আমার সাথে এরকম করলে? কি কম ছিল আমার ভালোবাসার মধ্যে? আমার এত কষ্টের টাকা পয়সাগুলোকে তুমি ওই লোকটার পিছনে ঢেলেছো, আর আমাদের ছেলেকে একটা লম্পট তৈরি করেছো, ওর জীবনটা নষ্ট করেছো। আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বদলে অন্য কেউ হলে তুমি আর এখন বেঁচে থাকতে না, বুঝলে? কিন্তু আমি সেটা করতে পারবো না, কারণ আমি সেরকম মানুষ নই। তুমি আমার টাকা পয়সা উড়িয়ে আমাকেই ঠকিয়েছো না? তাই আমি তোমাকে আর ওই নবনীতকে আমার রোজগার থেকে একটা কানা করিও দেব না, বুঝলে? আমার সব সম্পত্তি থেকে তোমায় বঞ্চিত করব না। তোমাকে আমার বিবাহিতা স্ত্রী ভাবতে ঘেন্না করে, আমার ঘেন্না করে। হ্যালো অজয় বাবু। হ্যাঁ সঞ্জয় বাবু। আমি জানতে পেরেছি আমার স্ত্রী এই সমস্ত টাকা ওড়াচ্ছিল। আপনি সম্পত্তির সমস্ত পেপারসগুলো রেডি করে পরশু আমার বাড়িতে চলে আসুন। কিন্তু স্যার, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভেবে নিন। অজয়বাবু, আমি এসব ওদের ভয় দেখানোর জন্য করছি, না হলে আমি আমার স্ত্রী আর ছেলের সঙ্গে এরকম কি করে করতে পারি? হয়তো এর ফলে ওরা শুধরে যাবে। আজ সানডে, পরশু সমস্ত পেপারস রেডি করে আমার বাড়িতে চলে আসবেন। হতে পারে এতে ভয় পেয়ে ওরা ভুল রাস্তায় আর যাবে না। ঠিক আছে স্যার। সঞ্জয়, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু নবনীতকে নয়। না রাজেশ্বরী, এখন সবকিছু অন পেপারস হবে। আমি নিউজ পেপারেও দিয়ে দেবো যে তোমার আমার আর কোনো সম্পর্ক নেই।
আমি তোমার কাছে হাত জোড় করছি, এটাই শেষবার, আর কোনোদিন এরকম ভুল করবো না আমি। আর ওসব কথা বলে কোনো লাভ নেই, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। বাবা যদি আমাদের বিষয় সম্পত্তি থেকে কিছুই না দেয় তাহলে তো আমরা পথে বসে যাব। এখন সময় এসে গেছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। সঞ্জয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি ভুল কাজ করেছি, আমি তোমাকে ঠকিয়েছি। যদি এই বাড়ি ছেড়ে যেতেই হয় তো আমি যাব। নবনীত তো তোমারও ছেলে, ওকে তোমার কাছে রাখো, কেউ তো থাকবে ওকে দেখার জন্য। সঞ্জয় প্লিজ, সঞ্জয় প্লিজ ক্ষমা করে দাও। সঞ্জয়, রাজেশ্বরী, হয়তো ভুলটা আমারই ছিল। আমি টাকা রোজগার করতে গিয়ে, বিজনেস বাড়াতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমার আর নবনীতের খেয়াল রাখতে পারিনি, একজন ভালো স্বামী হয়ে উঠতে পারিনি, ভালো বাবা হয়ে উঠতে পারিনি। কিন্তু রাজেশ্বরী, আমি তোমাদের দুজনকে বাবা, বাবা আই এম রিয়েলি সরি। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি মদও খাবো না, আর কোনো খারাপ কাজও করব না। কিন্তু কিন্তু আমাদের ক্ষমা করে দাও বাবা। বাবা প্লিজ আমাদের ক্ষমা করে দাও। কি বলেছিলি তুই? জেলে পাঠাবি আমাকে? হ্যাঁ, পাঠিয়ে দিলাম তো তোকে। তোর বাবার শেষ কৃত্যের সময় এসে গেছে। আহুতির সময় এসে গেছে। এই প্রথমবার মানব দেহাংশের আহুতি দেওয়া হবে এই যজ্ঞে। শরীরের প্রত্যেকটা টুকরো এই অগ্নিকুণ্ডে ফেলে দাও। না কোনো প্রমাণ থাকবে, না কোনো সাক্ষী, শুধু ছাই আর ছাই। হ্যালো ইন্সপেক্টর, পুরো 24 ঘন্টা হয়ে গেল, কোনো রকম খবর পেয়েছেন আমার স্বামীর যে কোথায় উনি? না না, এখনো কোনো খবর পাইনি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। আর কোনো খবর পেলেই আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো।
থ্যাংক ইউ সো মাচ। দেখলি নবনীত, এখন আর এই সম্পত্তি থেকে আমাদের কেউ বেদখল করতে পারবে না, আর কেউ কিছু জানতেও পারবে না। এখন এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমাদের। এখন তুই আনন্দ কর। অজয় বাবু, হ্যাঁ। আপনার বসের ব্যাপারে কিছু কথা ছিল। বলুন। উনি নিখোঁজ। আর এখনো অবধি ওনাকে পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে উনি বিপদে আছেন। স্যার, ওনার স্ত্রী, ওনার স্ত্রীর সন্তোষ নামে একটা লোকের সঙ্গে অ্যাফেয়ার ছিল। 60 লাখ টাকা দিয়েছেও সন্তোষকে, আর এই কথাটা স্যার জানতে পেরেছিলেন। উনি ওনার স্ত্রী আর ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি নিজে আমায় এই কথা বলেছিলেন। ভাস্করকে তুই মেরেছিস টাকার লোভে। বল। দেখ, রাজেশ্বরী আমাদের সব সত্যি কথা বলে দিয়েছে। ওর স্টেটমেন্ট আছে আমাদের কাছে যে তুই ওর হাজবেন্ডকে খুন করেছিস। এবার বল। স্যার আমি মারিনি স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। ওনাকে আমি মারিনি স্যার। তাহলে 60 লাখ টাকা তোর অ্যাকাউন্টে কিভাবে এলো? বল। 60 লাখ টাকা তোর অ্যাকাউন্টে কিভাবে এলো? আর লাশটা তুই এখন কোথায় রেখেছিস? বল। তোকে তো কিছু জিজ্ঞেস করছি, লাশটা কোথায়? লাশটা কোথায়? স্যার স্যার বলছি স্যার তাড়াতাড়ি বলছি। স্যার ওই যজ্ঞকুণ্ডে পুড়িয়ে দিয়েছি। চল চল দেখাবি, চল। বল। স্যার এখানে পুড়িয়েছিলাম। কনস্টেবল। ইয়েস স্যার। ফরেনসিক ডিপার্টমেন্টকে তাড়াতাড়ি ইনফর্ম করো এখান থেকে হাড় আর ছাই কালেক্ট করার জন্য। গো। আর তুই ফোন কর, ফোন করে ডাক এক্ষুনি। আরে তোকেই বলছি, ফোনটা কর। হ্যাঁ সন্তোষ, মন্দিরে চলে এসো এক্ষুনি, ছাইটাকে ফেলতে হবে। ঠিক আছে, আমি আসছি। চলো সন্তোষ, আমরা এই ছাইগুলোকে তাড়াতাড়ি সরিয়ে ফেলি। ম্যাডাম, আমাকে সন্তোষ সবকিছু বলে দিয়েছে। ইউ আর অল আন্ডার অ্যারেস্ট। চলো, নিয়ে চলো।